মানুষ বলে যে যত ধৈর্য ধারণ করতে পারে ততই তার জীবন সুন্দর, কিন্তু আমি বলি এগুলো উপন্যাসেই সুন্দর, বাস্তবে না। কথা এমন একটা জিনিস, কথাই মানুষকে হাসায়, কথাই মানুষকে কাঁদায়। জীবনে গর্ব করে বলার মতো কিছু পাইনি, তবে জীবনে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই পর হওয়া যায় কিন্তু আপন হওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখানে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই যে আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 8টা বেজে গেছে। সূর্যি মামাও একদম উঠে গেছে। তারপর আমি প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু বারান্দাটা আগে দেখে আসলাম। মানে ঘুমতে ওঠার পরেই সবুজে ঘেরা দৃশ্যগুলো দেখলে চোখটা একদম জুড়িয়ে যায়। এই জন্য কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বারান্দাটাকে আমি একটু ঘুরে আসি। আজকে ভাবলাম মোবাইলটা নিয়ে গেছি, একটু ভিডিও করে নিয়ে আসলাম। তারপর আসার পর আর কতক্ষণই বারান্দার দাঁড়িয়ে থাকা যায়, আমাদের গৃহিণীদের কাজের রুটিন তো লেগেই থাকে। তারপর আসার পর প্রথমে আমি রাত্রেবেলা তো দোয়া ফলাগুলো ধুয়ে রাখি, এগুলো গুছিয়ে নিলাম। তারপর পানিটা পড়েছিল, ওই পানিটাও মুছে নিয়েছি। নেওয়ার পর আমি এদিক দিয়ে মাংস নামিয়েছি, কিন্তু আদা রসুন নামাতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি এখন কি করব, তাড়াহুড়া করে একটু আদা রসুন শিলপাটা আমি বেটে নিয়েছি, কারণ আমার রান্নাটা বসাতে হবে। এমনিতে কিন্তু আমি অনেকটাই লেট করে উঠেছি, মানে আজকে ভালো লাগছিল না, নামাজ পড়ে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। এই জন্যে কিন্তু 8টা বেজে গেছে। তারপরেও কিন্তু আমি 8টা বাজে রান্না বসিয়ে তারপর আমি সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে করে নিব 12টার মধ্যেই। তারপর আমি এদিক দিয়ে বোনা খিচুড়ি রান্না করব। এই মুগ ডালটা অফ ক্যামেরাতে ভেজে তারপর আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর কালকে রান্না করা আমার কক মুরগি ছিল, এই তরকারিটা আমি গরম করে তারপরে এই জায়গায় আমি বেড়ে নিব। তারপর আমি আবার ব্রয়লার মুরগি রান্না করব, এই জন্য কড়াইটাও সাথে সাথে বসিয়ে দিলাম। এই যে মুরগিটা আমি ধুয়ে তারপর এই জায়গায় আমি লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এখন আমি ভেজে নিব। এই পাশে আমি মাংসটা ভেজে নিচ্ছি, আর এই পাশে আমার লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল তরকারি, এটাও আমি গরম করে নিচ্ছি আরেক পাশে। এই যে গরম করে আমি তরকারিটা কিন্তু লাউ শাক তরকারিটা বেড়েও নিয়েছি, আর মুরগিগুলো আমার ফ্রাই করা হয়ে গেল। এই যে আমার 2 পদের তরকারি কালকের ছিল, আর আজকে মুরগিগুলো এই জায়গায় ফ্রাই করে নিলাম। তারপরে এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগি কিন্তু প্রায় হওয়ার পর্যায়ে কষিয়ে মুরগিগুলো দিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপরে এই পাশে আমি একটু পরোটা বানাবো। আমার কিন্তু সকালের নাস্তাটা তেমন বানানো হয় না, কেননা আমাদের বেশি একটা গ্যাস থাকে না, এই জন্য কিন্তু তাড়াহুড়া করে আমি সকালবেলা আগে রান্না করার চেষ্টা করি। তারপর অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলতেছে একটু পরোটা বানানোর জন্য, কিন্তু আমি কিন্তু সময় করে উঠতে পারতাছি না। তারপর আজকে ভাবলাম একটু সময় আছে, আবার গ্যাসও আছে ভালোই, এই জন্য পরোটা বানিয়ে নিই। এই যে আমার মুরগি রান্নাটা হয়ে গেল, মুরগিটা পরিবেশন করে তারপর আমি অফ ক্যামেরাতেও পরোটাগুলো বানিয়ে নিয়েছি, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই জন্য কিন্তু আমার প্রথমে মনে ছিল না, মানে আগে কিন্তু আমি পরোটাগুলো একটু ছেঁকে নিই, ছেঁকে তারপরে তেলের মধ্যে দিই, কিন্তু আজকে এত তাড়াহুড়ার মধ্যে আমি প্রথমে কিন্তু তেলের ভিতরেই দিয়ে দিয়েছিলাম। তারপরে পরের 2টা আমার হাজব্যান্ড খাবে, আমার হাজব্যান্ড আবার ঘি দিয়ে খায়, এই জন্য তার জন্য আবার ঘি দিয়ে ভাজছি 2টা। আমার হাজব্যান্ড আবার একটু ঘি দিয়ে পরোটা ভাজলে তার বেশি পছন্দ, এই জন্যই তার জন্য 2টা আলাদা করে ঘি দিয়ে ভাজা। তারপর আমি এই পাশে তো পরোটাটি ভাজছি, আর ওই পাশে আমি একটু চা বানিয়ে নিব, এই জন্য চার ভিতরে আবার আমি একটু আদা তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি নাস্তা করতে যাব, কিন্তু তারা আমার ছাড়া খাবে না। তারপর বললাম গ্যাস যদি চলে যায় তোমরা বসো, তারপর আমি একটু খিচুড়িটা বসিয়ে দিয়ে আসি। এই বোনা খিচুড়ি রান্না করব। তারপর পেঁয়াজ তেজপাতা এলাচ এগুলো যা দ্বিতীয় যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিলাম, দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর আমি যে চাল আর ডাউল একসাথে ধুয়ে রেখেছি, এই যেগুলো মুগ ডাল ভেজে দিয়েছিলাম, আর মসুর ডাল আর পোলাও চাল
দিয়ে তারপর আমি এখন চাউলটা সুন্দরভাবে ডাউলটা ভেজে নিব। এই যে আমি ভেজে নিয়েছি, তারপর আমি গরম পানি করে এই জায়গায় গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই যে গরম পানি দিয়ে তারপর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখন আবার চলে যাব নাস্তাতে। এই যে এই পাশে বলক আসছে আর এই পাশে আমি একটু নাস্তাগুলো গুছিয়ে নিব। এই যে একটু তাড়াহুড়াই করছি। তারপর আমার যার যার প্লেটে এই পাশের থেকে আমি নাস্তাগুলো দিয়ে দিব। এই যে আমি একে একে প্লেটগুলো সাজিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপর আমি একটু রং চা বানিয়েছি, এই চাটাও দিয়ে দিব। তারপর দিয়ে খেয়ে তারপর আবার অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া শেষ করে নাস্তাটা তারপর চলে আসলাম। এই যে আমার খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গেল, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপর আমার হাজব্যান্ড একটু তাড়াহুড়া করছে, অফিসে চলে যাবে। তারপর বললো তুমি আমার দুপুরের খাবারটা দিয়ে দাও, রান্না তো কমপ্লিট হয়ে গেল। এই জন্য আমার হাজব্যান্ডকে আবার তাড়াহুড়া করে তারপর ভুনা খিচুড়ি মুরগি তরকারি বেড়ে তারপরে দিয়ে দিলাম। তারপর আমার হাজব্যান্ড যাওয়ার পরে তারপর আমার অনেকগুলো নাস্তার প্লেট তারপর রান্নাবান্নার হাঁড়ি পাতিল এগুলো জমে গিয়েছে। তারপরে এগুলো এখন আমি ধুয়ে নিব। তারপর আমার হাজব্যান্ডকে আগে খাবারটা দিয়ে দিয়েছি, এতে করে ভালো হয়েছে। মানে আমার হাজব্যান্ড একটু তাড়াহুড়া করছিল, এই জন্য ভাবলাম আমার হাজব্যান্ডকে আগে দিয়ে বিদায় জানিয়ে দেই, তারপর আমি এগুলা রিল্যাক্সে ধুয়ে নিব। তারপর তো খাবার দিয়ে দিলাম, এখন আমি সবগুলা প্লেট বাটি যা জমে গিয়েছে সবগুলো আমি একে একে ধুয়ে নিব। আর কাজ কিন্তু সবাই করে, কিন্তু কাজটা যদি একটু গুছিয়ে করি আমরা, এতে কিন্তু কাজটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। এই জন্য কাজ যদি ধাপে ধাপে করা যায়, কাজটা আমার কাছে খুবই সহজ মনে হয়। কিন্তু কাজ যদি এলোমেলো করে করি, মানে একটা ছেড়ে আরেকটা করতে যাই, ওই কাজটা কিন্তু তাড়াতাড়ি হয় না, আর কাজটাও অনেকটাই লেট হয়ে যায়। এই যে আজকে আমি রান্না করে নিয়েছি, আবার নাস্তাও বানিয়ে নিয়েছি, এখন আমি আমার হাজব্যান্ডকে খাবারটাও দিয়ে দিতে পারছি। সেই জায়গায় এখন আমি ধোয়া ফলাগুলো আছে, এই ধোয়া ফলাগুলো এখন আমি ধুয়ে শেষ হলে কিন্তু আমি কিচেনটাকে একদম পরিষ্কার করে তারপর আমার রুমে চলে যাব। তো এতেই মানে ধাপে ধাপে গুছিয়ে কাজগুলো করলে কিন্তু আমাদের গৃহিণীদের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু প্রায় সময় আমি ধোয়া ফলা চুলা এগুলা কিচেন পরিষ্কার করতে থাকি। কিন্তু যেদিন দেখে আমার একটু রান্না বেশি তাড়াহুড়া, ওই দিন কিন্তু আমি একটু জমিয়ে রাখি। তাছাড়া কিন্তু আমি অনেকটাই মানে ধুয়ে ফেলি, রাখি না। কিন্তু যে দিন দেখি রান্নাবান্না অনেক চাপ হয়ে যায়, ওই দিন আমি একটু রেখে রাখি, জানি পরে গুছাবো। এই যে আমার সব কিছু ধোয়া ফলা শেষ হয়ে গেলো, এখন আমি জায়গা মতন সব কিছু গুছিয়ে নিব সাথে সাথে। আর আমার এই জায়গায় একদিন দুই দিন পর পরে আমি মুছে রাখি, 2 দিন হয়ে গেল এগুলো মোছা হচ্ছে না। আর আমার এটা আলো দেখে না, একটু বালু পড়লে অনেকটাই ময়লা হয়ে যায়, মানে ময়লা দেখা যায়। তারপর আমি একদিন পর অথবা 2 দিন পর পর একটু মুছে রাখি। এই যে মুছে তারপর আমার ব্লেন্ডারটাকে আমি এখন মুছে নিচ্ছি। এই যে মুছে তারপর সব কিছু আমি জায়গা মতন রেখে দিলাম, রেখে তারপর এই জায়গাটাও আমি সুন্দরভাবে একটু মুছে নিব। তারপর আমার চুলাটা পরিষ্কার করা হয়নি, তারপর এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিব। মানে আজকে সব মানে রান্নাই করেছি, কিছু পরিষ্কার করতে পারিনি, হালকা পাতলা পরিষ্কার করেছি, মানে পুরোপুরি পরিষ্কার করিনি আজকে একদম। এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। সব আপুরা তো একদম রোজার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছে, কিন্তু আমি কিন্তু এখনও নিতে পারছি না। এই যে হালকা পাতলা করে আমি ধুচ্ছি, কিন্তু আমি 2 দিন 3 দিন পরে একদম ডিপ ক্লিন করে নিব আমার কিচেনটাকে একদম রোজার আগে, যেন আমার রোজাতে আর কষ্ট না হয়। এখন যেটুকু করার আমি কিন্তু প্রত্যেক দিন মানে করি, কিন্তু একদম ডিপ ক্লিন বলতে পুরাটা একদম সুন্দরভাবে ধুবো, তারপর পুরা কিচেনটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে সব কিছু একদম পরিষ্কার করে তারপরে একদম শেষ পর্যায়ে এখন আমি বেসিনটাকেও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই যে পরিপাটি কিচেন মানেই মনের শান্তি, মানসিক একটা শান্তি পাওয়া যায়। কিচেনে ঢুকলে একটা কী যে একটা ভালো লাগা কাজ করে, কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে আমার কিচেনটা একদম পরিপাটি করে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আমার কাছে এখন খুবই ভালো লাগছিল। তারপর অনেক তো হলো কিচেন পরিষ্কার করা, এখন আমার রুমে চলে যাব। আজকে আমার রুমের চাদরটা পাল্টিয়ে নিব, এই জন্যই রুমে এখন
রুমটা এখন সুন্দরভাবে গুছিয়ে নিব। আর বরাবরের মতো তো আমার ছেলে আছে আমাকে হেল্প করার জন্য। তারপর আমার ছেলে আমার আগে চলে আসছে, জানি বালিশের কভার খুলে দিবে। তারপর বললাম তুমি একটা খুলো, আমি আরেকটা খুলে নিই। তারপর বসে আছে, তারপর বললাম তুমি এটা নিয়ে বসে থাকো, আমি এই জায়গায় একটু খাটটা মুছে নিচ্ছি। তারপর এই যে খাটের কোনাকাঞ্চি এগুলা ফুলগুলা একটু মুছে নিচ্ছি। আর এখন শীতের মধ্যে না একটু বালু বেশি আসে, মানে সপ্তাহে 2-3 দিন মুছতে হয়, মানে এত বালু আসে পরিমাণে শীতের মধ্যে। তারপর আমি খাটটা মুছে তারপরে অফ ক্যামেরাতে খাটটা কিন্তু ঝেড়েও নিয়েছি, নিয়ে তারপরে এখন আমি চাদরটা পেতে দিব। এই যে আমার চাদর বিছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন আমি আবার বিছানার উপর দিয়ে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর সবার শীত মনে হয় চলে গেছে, কিন্তু আমাদের শীত কিন্তু এখনও যায়নি। এই যে আমাদের কমফর্টটা এখনও আসে, মানে জায়গার মতনই আছে। সবাই অনেক যেন হাসতে পারেন, যেন আমাদের এত শীত। আমাদের বলতে আমার হাজব্যান্ডের অনেক শীত। আপনার তো প্রথম আমার ভিডিওর যারা রেগুলার দেখে তারা তো বুঝতে পারবে মানে আমার হাজব্যান্ডের কত পরিমাণে শীত। আমার হাজব্যান্ডের এত পরিমাণে শীত, মানে শীত আসার সাথে সাথে প্রায় 20-22টা শীতের কাপড় নামিয়েছিল। আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম, মানে আমার হাজব্যান্ডের এত পরিমাণে শীত। তারপরে কি আমাকে কমফর্ট কি গুছাতে দিবে, এই জন্যই কিন্তু কমফর্টটা এখনও গুছাতে পারছি না। মানে আমি ভাবছি রোজার আগে কিন্তু আমি কমফর্টটা একটু ধুয়ে দিব, কিন্তু শীত সকালবেলা আবার একটু লাগে, এই জন্য কিন্তু আমি কমফর্টটা গুছাতে পারছি না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আলমারি এগুলো সব কিছুই কিন্তু মুছে নিয়েছি। অল্প একটু দেখাইছি, আবার সব কিছু দেখাতেও পারিনি, মানে ভিডিও অনেকটাই লং হয়ে যায়, এই জন্য সব কিছুই ভিডিওতে আর ধারণ করলাম না। তারপরে এখন আমি সব কিছু করে তারপরে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার হেল্পিং হ্যান্ড আজকে আমার কাপড় ধুবে, ঘর ঝাড়ু ঘর মোছা আমার করতে হবে, এই জন্য ঘরটা আমি আগে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এক পাশে গুছাবো, ছেলে মেয়ে আরেক পাশে আসার পর কিন্তু অগোছানো করে ফেলে, মানে একটা বিপদে থাকতে হয় সারাক্ষণই। মানে এক পাশে ঘর গুছায় আরেক পাশে এলোমেলো করে ফেলে, কিচ্ছু করার নাই। ছোটো বাচ্চাদের ঘর যারা তারা একমাত্র বুঝতে পারবেন, মানে ঘর দুয়ার মানে গুছিয়ে শান্তি পাওয়া যায় না। তারপর আমি সব কিছুই কিন্তু ঝাড়ু দিয়েছি। তারপর আমার এই 2টা গাছ তো রুমের ভিতরে থাকে, অনেকটাই বালু পড়েছিল। তারপর আমি ভাবলাম এখন আমি গাছগুলো মুছে নেই। তারপর আমি গাছগুলো মুছতে নিছি। তারপর আমার বোন ফোন দিয়েছিল, তারপরে এই গাছগুলো দুটোটাই মুছেছি। আর আমার বোনের সাথে কথা বলেছি, আর কোনো ভিডিও করিনি। তারপরে একদম কাজকর্ম শেষ করে তারপর আপনাদের সাথে আমার রুমটা শেয়ার করছি। এই যে সুন্দরভাবে পরিপাটি করে আমার রুমটা গুছিয়ে নিয়েছি। এই যে এখন 12টা 10 বাজে। আমার কিন্তু এই কাজগুলা 8টা বাজে ওঠার পরও কিন্তু আমি এই কাজগুলো সুন্দরভাবে কিন্তু ধাপে ধাপে গুছিয়ে করে নিতে পেরেছি। এই যে আপনাদের সাথে কাজকর্ম সব কিছু শেয়ার করলাম। আমার কাজে কথায় অনেক জায়গায় ভুল টুটি হতে পারে, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি গোসল করে চলে আসলাম, বারান্দাতে কাপড়গুলো দিয়ে দিব, কেননা এখন বারান্দাতে অনেক রোদ থাকে। তারপর বারান্দাতে কাপড়গুলো দিয়ে আমি জোহর নামাজটা পড়ে নিব। আর আজকে তো সকালবেলা বলছিলাম, মানে আমার কি হয়েছিল জানি না, নামাজ পড়ে দোয়া কালাম পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আমি 8টা বাজে উঠছিলাম। এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও ছিল, আমি কালকে আপলোড দিব, এটা আজকে না, আজকে আমি ভয়েস দিয়ে রাখছি। তারপর আমি সূরা কাহাফ পড়ি সপ্তাহে শুক্রবার, কিন্তু প্রতি শুক্রবার জানি পড়ি তা বলবো না, কিন্তু আমি চেষ্টা করি পড়ার জন্য। তারপর আমি এখন সূরা কাহাফ পড়তে বসে গেলাম। পুরা জোহর নামাজ পড়ে পুরা সূরা কাহাফ পড়ে তারপর আমি উঠবো, কেননা আমি সকালবেলা পড়তে পারিনি, আবার আসর নামাজের পরও যদি না পড়তে পারি, এই জন্য এখন পুরাটা পড়ে তারপরে ইনশাল্লাহ আমি উঠবো। আপনারাও চেষ্টা করবেন সূরা কাহাফ জুম্মার দিনে পড়ার, কেননা জুম্মার দিনে সূরা কাহাফ পড়া অনেক অনেক ফজিলত। শুক্রবারে সবার আগে চেষ্টা করবেন ফজর নামাজটা পড়ার জন্য। ফজর নামাজ পড়ে সূরা কাহাফ পড়তে পারেন। সূরা কাহাফ পড়ার পর দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারেন, ইস্তেগফার বেশি বেশি পড়তে পারেন। শুক্রবারে এই আমলগুলো করলে অনেক পরিমাণে সওয়াব পাওয়া যায়, অনেক আপুরাই জানেন। তারপর আমার যেটুকু ছোটো ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা, কেউ কিছু মনে করবেন না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের নতুন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।